আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আবারও আলোচনায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 বছর লন্ডনে কাটানোর পর আগামী মাসে দেশে ফিরছেন তিনি। এই ঘোষণাই এখন দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয়। তার ফেরা ঘিরে যেমন উচ্ছ্বাস ও আশার সঞ্চার ঘটেছে বিএনপির সমর্থকদের মধ্যে, তেমনি উদ্বেগ, নিরাপত্তা এবং ভবিষ্যৎ রাজনৈতিক ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। দেশের রাজনৈতিক অচলাবস্থার মধ্যে এই প্রত্যাবর্তন একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে, যা বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচনী রাজনীতি এবং বিরোধী শক্তির ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারেক রহমানের বিপর্যয়, নির্বাচন ও দেশে ফেরার প্রস্তুতি নিয়ে এক ঝলক জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। 2007 সালের মার্চ মাস বাংলাদেশের রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের তখন তাড়া করে ফিরছে গ্রেপ্তার আতঙ্ক। জানুয়ারি মাসের 11 তারিখ সেনাবাহিনীর হস্তক্ষেপে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার প্রথম 2 মাসে 150 জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয় দুর্নীতির অভিযোগে। অনেকের মনে তখন একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, তারেক রহমান কি গ্রেপ্তার হতে যাচ্ছেন? তারেক রহমানের সম্ভাব্য গ্রেপ্তার নিয়ে সংবাদ মাধ্যমেও তখন নানা রিপোর্ট প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন রিপোর্টও প্রকাশিত হয়েছিল যে কোনো সময় আটক হতে পারেন তারেক রহমান। ঢাকা সেনানিবাসের ভেতরে মইনুল রোডের বাড়িতে তারেক রহমান তখন অস্থির সময় পার করছেন, এমন একটি চিত্র ফুটে উঠেছিল সংবাদপত্রের খবরগুলোতে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2007 সালের 7ই মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। অথচ মাত্র মাস 6 আগেও প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে তারেক রহমানের ছিল দুর্দণ্ড প্রতাপ। সমালোচনা রয়েছে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও তারেক রহমান হয়ে উঠেছিলেন সমান্তরাল আরেকটি ক্ষমতার কেন্দ্র, হাওয়া ভবন কেন্দ্রিক। বিএনপি ক্ষমতায় আসার পর বেশ দ্রুততার সঙ্গেই তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেয়া হয়। সেই সিদ্ধান্তের মাধ্যমে খালেদা জিয়া কার্যত তখনই তারেক রহমানকে দলের ভবিষ্যৎ নেতা হিসেবে তুলে ধরেন। গ্রেফতারের পর তারেক রহমানকে যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল সেটি দেখে অনেকেই চমকে উঠেছিলেন। র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলা হয়েছিল তাকে। এরপর তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। তারেক রহমান এবং বিএনপির তরফ থেকে এরপর অভিযোগ তোলা হয়েছিল যে রিমান্ডে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে। আদালতে দেওয়া তারেক রহমানের বক্তব্যকে উদ্ধৃত করে ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা 2008 সালের 10ই জানুয়ারি লিখেছিল, রিমান্ডের সময় আমাকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল। আমাকে বেঁধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। কারাগারে থাকা অবস্থায় তারেক রহমানের উপর নির্যাতনের অভিযোগ তখন বেশ জোরালোভাবে দলের পক্ষ থেকে তোলা হয়েছিল। তারেক রহমান গ্রেপ্তার হওয়ার প্রায় 6 মাস পরে খালেদা জিয়া নিজেও আটক হন। তারও আগে 16 জুলাই গ্রেপ্তার হয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। খালেদা জিয়া ছিলেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী, কিন্তু শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর খালেদা জিয়াকেও গ্রেপ্তারের জন্য তৎকালীন সেনা সমর্থিত সরকারের উপর চাপ বাড়তে থাকে। অনেকে ধারণা করেছিলেন যে সরকারের সাথে সমঝোতা করে 2 ছেলেকে নিয়ে খালেদা জিয়া হয়তো দেশের বাইরে চলে যেতে পারেন, কিন্তু পরে সেটা মিথ্যে প্রমাণিত হয়। খালেদা জিয়া দৃঢ় সংকল্পের কারণেই সেই সময় -2 প্রক্রিয়া ভেস্তে যায়। তারেক রহমানের রাজনৈতিক জীবন বাংলাদেশের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। 2001 সালে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানকে দলের
সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল করা হয়। এরপর থেকেই তিনি দলের তরুণ নেতৃত্বের প্রতীক হয়ে ওঠেন। কিন্তু 2007 সালে জরুরি অবস্থার সময় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন এবং পরবর্তীতে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। সেই থেকে তিনি লন্ডনেই অবস্থান করছেন এবং সেখান থেকেই বিএনপির কার্যক্রমে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দীর্ঘ 17 বছর বিদেশে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা কোনো সহজ কাজ নয়, কিন্তু তারেক রহমান সেই কঠিন কাজটি করে দেখিয়েছেন। তিনি যুক্তরাজ্য থেকে বিএনপির সাংগঠনিক পুনর্গঠন, ভার্চুয়াল মিটিং এবং আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ চালিয়ে গেছেন। দলের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তার নির্দেশনায় সংগঠিত থেকেছে। এই দীর্ঘ সময় বিদেশে থাকলেও দলের প্রতি তার প্রভাব ও নেতৃত্ব কমেনি, বরং অনেক বেড়ে গেছে। বিএনপির বেশিরভাগ নেতাকর্মী এখন তাকেই দলের ভবিষ্যৎ কর্ণধার হিসেবে দেখছেন। তবে তার দেশে ফিরে নিয়ে যতটা উচ্ছ্বাস ততটা উদ্বেগও রয়েছে। প্রথমত, নিরাপত্তা। বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার ইতিহাস কারো অজানা নয়। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, 2004 সালের 21 অগাস্টের গ্রেনেড হামলা কিংবা সাম্প্রতিক সময়ে বিরোধী রাজনীতির দমন সবই প্রমাণ করে রাজনৈতিক সহিংসতার অভাব কতটা গভীর। তারেক রহমান নিজেও অতীতের রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। দলীয় সূত্র জানিয়েছে, দেশে ফেরার পর তার নিরাপত্তার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই গুলশানে 2টি বাড়ি প্রস্তুত করা হয়েছে। বুলেট প্রুফ গাড়ি এবং লাইসেন্সধারী নিরাপত্তা টিমের ব্যবস্থা করা হচ্ছে। সরকারিভাবে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে কিনা তা নিয়েও আলোচনা চলছে। দীর্ঘ নির্বাসনের পর দেশে ফিরে আসা মানেই নতুনভাবে রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হওয়া। গত 17 বছরে বাংলাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটেছে। তারেক রহমান শুধু রাজনীতির পুনরাগমন নয়, একটি আদর্শিক প্রত্যাবর্তনকেও প্রতিনিধিত্ব করছেন। তিনি বারবার বলেছেন, তার লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, বরং বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনা। তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতিকে পরিবর্তনের কথা বলেন। দলীয় আধিপত্য নয়, জনগণের অধিকার ও স্বাধীন প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তার দেয়া 31 দফা রাজনৈতিক সংস্কারের প্রস্তাবের মধ্যে রয়েছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, স্বাধীন বিচার বিভাগ, প্রশাসনিক সংস্কার, মানবাধিকার রক্ষা এবং স্থানীয় সরকারের বিকেন্দ্রীকরণ। একটি বড় প্রশ্ন এখন রাজনীতির মাঠে, তারেক রহমান দেশে ফিরলে রাজনৈতিক পরিস্থিতি কতটা বদলাবে? অনেক বিশ্লেষক মনে করেন, তিনি দেশে ফিরলে বিএনপি আরও সংগঠিতভাবে নির্বাচনী প্রস্তুতি নেবে এবং তার নেতৃত্বে নতুন প্রজন্মের রাজনীতিকরা মাঠে নামবে। আবার অনেকে মনে করেন, দেশের বাইরে থাকায় সারা দেশে বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মী যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিভিন্ন ধরনের অপরাজনীতি ও চাঁদাবাজি দখলদারির সাথে জড়িত হয়েছেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করে কিছুটা হলেও ইমেজ রক্ষা করতে পেরেছেন। কিন্তু তারেক রহমানের উপস্থিতিতে দেশে এরকম দখলদারি চাঁদাবাজি অব্যাহত থাকলে সেটা তারেক রহমানের নয়া ইমেজের সাথে অনেকটা সাংঘর্ষিক হয়ে যাবে। তবে তিনি দেশে ফিরে আসলে এই রকম অপরাধও উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারেক রহমানের রাজনৈতিক বক্তব্যে বারবার উঠে আসে জাতীয় ঐক্যের আহ্বান। তিনি বলেছেন, যদি গণতান্ত্রিক শক্তিগুলো একত্র না হয় তবে দেশের স্বৈরাচার ও একদলীয় শাসনের অন্ধকারে আবারও পড়তে পারে। এই বার্তাটি শুধু বিএনপির জন্য নয়, বরং সমগ্র রাজনৈতিক সমাজের জন্য একটি চ্যালেঞ্জ। হাসিনা মুক্ত বাংলাদেশে তারেক রহমান যদি সত্যি জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে গণতন্ত্রকে বিশ্বাসযোগ্য রূপ দিতে পারেন, তাহলে তিনি নতুন প্রজন্মের কাছে এক অপরিহার্য নেতা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। যদিও তার নেতৃত্ব পুরনো ধারার পারিবারিক প্রভাব বা ক্ষমতার রাজনীতির ধারাবাহিকতা, তবে তার ঘোষিত 31 দফা এবং জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়নে তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারলে এই প্রত্যাবর্তনও আরেকটি ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বারবার দেখা গেছে নতুন প্রত্যাবর্তন মানে নতুন আশা, কিন্তু সেই আশার বাস্তব রূপ
দিতে পারেনি কেউই। শেখ মুজিব, জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ সবাই কোনো না কোনো সময় জনগণের প্রত্যাশা নিয়ে ফিরে এসেছিলেন, কিন্তু ক্ষমতার চক্রে পড়ে সেই প্রত্যাশা হারিয়ে গেছে। তাই তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হবে এই ইতিহাস থেকে শিক্ষা নেয়া, যেন তার ফেরা কেবল ব্যক্তিগত নয়, বরং জাতীয় গণতন্ত্রের পুনর্জাগরণের প্রতীক হয়। সুতরাং তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এটি যেমন বিএনপিকে নতুন উদ্যম দিতে পারে, তেমনি পুরো রাজনৈতিক ব্যবস্থাকেও নড়ে চড়ে বসতে বাধ্য করবে। তবে এটি নির্ভর করবে তিনি কিভাবে নিজেকে উপস্থাপন করেন, কিভাবে জনগণের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করেন এবং কতটা বিশ্বাসযোগ্যভাবে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লড়াই চালিয়ে যান। যদি তিনি জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেন, তবে তার এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাঁক হয়ে থাকবে। কিন্তু তিনি যদি ব্যর্থ হন, তাহলে হয়তো এই প্রত্যাবর্তন হবে আরেকটি হারানো সুযোগের নাম, যেমনটি এই দেশের রাজনীতিতে বারবার ঘটেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।